আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজি বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ভর্তুকি প্রত্যাহার করায় বাড়ল ট্রেনের ভাড়া, গণপরিবহনের চাপ বাড়াবে মত বিশ্লেষকদের। এবং চলতি মাসে 13টি বজ্র ঝড়ের আশঙ্কা, জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহে কমতে পারে তাপ প্রবাহ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। টানা পতনের ধারা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হয় তাই দেখার বিষয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেও লাভ করতে পারেননি। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ দিলেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শরফুল আলম। শেয়ার বাজারে খরা কাটিয়ে গত সপ্তাহে লেনদেন কিছুটা বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে লেনদেন ছিল 600 থেকে 800 কোটি টাকার ঘরে। ডিএসসির প্রধান সূচক 31 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5615 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মুনাফা করতে পারেননি। আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি বা বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে অবস্থান, সে তুলনায় আমাদের বাজার কিন্তু অনেক নেতিবাচক অবস্থানে আছে। ইন্ডেক্স বলেন, তার টার্নওভার বলেন, কোনো কিছু আসলে যৌক্তিক অবস্থানে নেই। যখনই গভীরতা বাড়ে তখনই যারা বড় বিনিয়োগকারী তারা মনে করে যে আমি সহজে ঢুকতে পারবো, আবার সহজে বেরিয়ে যেতে পারবো। ট্রানজাকশন ভলিউম যখন বাড়বে তখন ইন্ডেক্সেও সেখানে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান। আমি দেখতে চাই যে আমাদের মার্কেটের যেটা জিডিপি টু আমাদের মার্কেটের রেশিও, সেটা ডলারের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিছুটা কমে গেছে মার্কেট ক্যাপ। অ্যাটলিস্ট আমাদের যাওয়া উচিত 50%-এ। বিদেশি বিনিয়োগ আসতে চায় যেগুলা সেকেন্ডারি মার্কেটের বাইরে, সেগুলো হচ্ছে বন্ড এবং গভর্নমেন্টের ডেভেলপমেন্টে। তো সেগুলো যদি আমি ইস্যু করি তাহলে আরো বিদেশি বিনিয়োগ পাবো। সেটা করার চেষ্টা করছে। বিএস এক্সচেঞ্জকে বলেছি যে আপনারা একটু আপনাদের কাজগুলো মন দিয়ে করেন, মার্কেট স্টেবল করেন, ইন্ডেক্সগুলো দেখেন, ভালো মার্কেটিং করেন। আপনাদের সমস্ত স্বাধীনতা যা লাগে সব আমরা দিব। আমরা উপর থেকে আপনাদের সহায়তা করব। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন মেয়াদে পুঁজিবাজার গতিশীল করতে বিনিয়োগ বান্ধব উদ্যোগের পরিকল্পনার কথাও জানান বিএসইসির চেয়ারম্যান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভর্তুকি প্রত্যাহার করায় আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। 100 কিলোমিটার ভ্রমণের বেশি ট্রেন যাত্রায় থাকছে না বিশেষ সুবিধা ছাড়। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। ট্রেনের বাড়তি ভাড়া পরিবহনে চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজ রহমান। যাত্রীদের সুবিধা বিবেচনায় আগের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ট্রেন ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। কিন্তু ভর্তুকি প্রত্যাহার করায় বাড়তি ভাড়ায় ট্রেন ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের। নতুন ভাড়া হিসেবে শোভন চেয়ারে 20 টাকা থেকে 150 টাকা ও এসি চেয়ারে বেড়েছে সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। ভাড়া বৃদ্ধি হচ্ছে না, যেমন 100 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না। এই যে আমরা যে দূরত্বের উপরে যে আমরা ভর্তুকি আমরা দিতাম, আমরা এই ভর্তুকি প্রত্যাহার করছি। নতুন এ ভাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেনের বাড়তি ভাড়া চাপ বাড়াবে সড়ক ও জনগণের উপর। ট্রেন একটা স্বস্তির বাহন ছিল, বা ট্রেনের ভাড়াটা বৃদ্ধি পাওয়া বা ভর্তুকিটার হার কমিয়ে দিয়ে দেওয়ার ফলে যে ভাড়াটা বৃদ্ধি হলো, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক প্রান্তিক মানুষ যারা ট্রেনে চলাচল করতো তাদের জন্য সমস্যা তৈরি হয়ে যাবে। রিয়াতি সুবিধা তুলে নেওয়া হচ্ছে। এর ফলে আমাদের নীতিনির্ধারক যারা আছেন এবং রেল মন্ত্রণালয়ের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাও বলার চেষ্টা করছে যে ভাড়াটি বাড়ছে না, কিন্তু আসলে ভাড়াটি বাড়ছে। সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেল সংশ্লিষ্টরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসে অন্তত 13টি বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহ জুড়ে সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টি হয়ে চলমান তাপ প্রবাহ কিছুটা স্বাভাবিক হবে বলেও জানায় সংস্থাটি।
এদিকে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা আগের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি বয়ে আনলেও তাপপ্রবাহ আবারও জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা রোদের মাথায় দেন না, কপাল গুলা পুড়িয়ে গেছে। একটা খেপ মারলে কমপক্ষে 5 গ্লাস পানি খাওয়া লাগে। কষ্ট হয় বাবা, কি করবা, গরিব মানুষ ভাত খাওয়া লাগবো। তাপমাত্রা ওই যে পাকার গরম লাগে, গাড়ির গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। তবে এ মাসের 5 থেকে 11 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ক্রমান্বয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রকৃতিকে কিছুটা শীতল করে তুলবে। যদি কোনো লো প্রেসার সিস্টেম বে অফ বেঙ্গলে ডেভেলপ করে তাহলে আমরা আশা করি এবং আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলেছি যে এইবার মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত আমরা আশা করি। এদিকে গেল 2রা মে দেশের 5 জেলায় বজ্রপাতে নারীসহ 11 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে আরও 13টি বজ্রঝড় হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। বজ্রপাতে প্রাণহানি ঘটে, শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে। লাইটেনিং দেখার পর 30 সেকেন্ড অতিক্রম করার মধ্যে যদি আপনি বজ্রপাতের শব্দ শুনতে পান তাহলে মনে করবেন যে বজ্রঝড়টি আপনার দিকে অগ্রসর হচ্ছে। মে মাসে 277.3 মিলিমিটার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বেড়ে পরিবেশ কিছুটা স্বাভাবিক হবে। তবে এ সময় বজ্রঝড় হলে ঘরে নিরাপদে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পতনের ভয়ে ভীত হয়ে সরকার প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানের নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে দেশের সব বিরোধী দল ঐক্যবদ্ধ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে দাবি করে নেতারা বলেন, বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক। মইনুল হাসানের রিপোর্ট। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, 7 জানুয়ারির প্রহসনের নির্বাচনের পরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্যাতন অব্যাহত আছে। মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়িয়ে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ একদলীয় স্বৈর শাসনকে বেশি দিন মেনে নেবে না। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখানে এসএসের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। বিএনপি নেতারা অভিযোগ করেন, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। উদ্যোক্তারা স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অনুষ্ঠানে চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে কাজ করার পরামর্শ উঠে আসে। মোস্তাফিজুর রহমানের আরেকটি রিপোর্ট। দেশের উদ্যোক্তাদের নিয়ে এ মিলন মেলা, যেখানে হাজির হয়েছেন একদল স্বপ্নবাজ মানুষ। তোমাদের প্রত্যেকেরই বাংলাদেশের জন্য কিছু কাজ করার দায়িত্ব আছে। নানা বাধা বিপত্তিকে পেছনে ফেলে সফলতার গল্প শুনতে অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনরা।
তারা জীবনের স্বপ্ন পূরণে প্রতিকূলতা ডিঙিয়ে লক্ষ্যে অবিচল থাকার দেন নানা পরামর্শ। তার গল্প শুনে আমি অভিভূত হয়েছি সত্যি, কিভাবে প্রান্তিক জায়গা থেকে আম সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন এবং তিনি খুব অল্প থেকে শুরু করেছেন। সবাই যেখানে দেশ ছাড়তে চায়, আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম, তারা দেশে থেকেই দেশটারে গড়তে চান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের তাগিদ দেন তিনি। তরুণ এন্টারপ্রেনারদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনার জীবনের স্বপ্ন আপনি যদি পূরণ, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম। আপনার যদি ড্রিম থাকে, এই ড্রিমকে পূরণ করার জন্য ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু বি কারেজিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ। সেরা উদ্যোক্তা হিসেবে 25 জনকে তুলে দেওয়া হয় পুরস্কার। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের জানার অধিকার আছে এমন তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাংবাদিকদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তবে গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য চুরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতার শীর্ষক আলোচনায় অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করা হবে বলেও জানান তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী আইন সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জলবায়ু রাজনীতির প্রেক্ষিত ও গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই অপসাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয়, একটু উন্মুক্ত হয়ে আছে। এখানে কোনো ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই। তো মুক্ত গণমাধ্যম না, উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে। এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। রাজধানীর কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যানের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির মোর্চাদার লড়াইয়ে। পোস্টারে নিজ পক্ষের এমপির ছবি ব্যবহার করছেন 2 প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিভক্ত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারো ছবি ব্যবহার বিধি লঙ্ঘন জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। সানুল গনির স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন একরামুল হক সায়েব। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। 6 লাখ ভোটারের এই উপজেলাটি বিভক্ত 2টি সংসদীয় এলাকায়। 5টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 3 আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অপর 7টি ইউনিয়ন ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত। এখানকার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলা নির্বাচনকে ঘিরে 2 এমপির যে পরোক্ষ লড়াই চলছে তা 2 চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের পোস্টারে নসরুল হামিদ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের পোস্টারে কামরুল ইসলামের ছবি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এটা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা। এটা মাননীয় সংসদ সদস্য যেভাবেই থাকুক না কেন, আমাদের নেতা নসরুল হামিদ বিপু, ওনাকে আমরা নেতা মানি। উনি এই এলাকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। উনি দুঃসময় আমাদের সাথে ছিলেন, বর্তমানে আমাদের সাথে আছেন। আমরা তাকে ঘিরেই এই কেরানীগঞ্জ উপজেলা রাজনীতিটা করি। আমার নির্বাচনী পোস্টারে দুজনের ছবি আছে, কিন্তু যেহেতু আমাদের এই থানার অভিভাবকটা আসনটা আমাদের এমপি মহোদয়, সারা বছরই আমরা যখন নির্বাচনের কাজে নামি নেই তখন আমার এমপির ছবিটাই আমি ব্যবহার করি। এটা স্বাভাবিক, এটা সত্য কথা। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও রয়েছে দলীয় বিভক্তি। সরাসরি প্যানেল ঘোষণা করেও ভোট চাইছেন প্রার্থীরা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার বিধান থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল। আর তাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী থাকলেও কেউই দল মনোনীত নয়। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পোস্টারে দলের স্থানীয় কিংবা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করছেন প্রায় প্রত্যেকেই। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে, যেহেতু দলীয় প্রার্থী না, তো সুতরাং প্রার্থী ছাড়া আর কারো ছবি থাকতে পারবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই ক্ষেত্রে যে জরিমানা বা যে ধরনের শাস্তির বিধান, তারা সেই জরিমানা বা শাস্তির বিধানের আওতায় তাদেরকে নিয়ে আসবেন।
ভোটের মাঠে প্রভাব বিস্তার সহ আচরণবিধি লঙ্ঘন নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বলা হচ্ছে যে ভোট সিল মেরে নেওয়া হবে, নির্বাচনের দিন যে কেন্দ্রে থাকবে কাপ্তিরিজের পক্ষে আমার পক্ষে তাকে এটা করা হবে, মেরে ফেলা হবে, ওকে জেলে দেওয়া হবে। জেলের বয়টা পুলিশের বয়টা বেশি দেখানো হচ্ছে। এগুলো বিভ্রান্তকর কথা। যারা পরাজিত বা যারা আতঙ্কিত বিভিন্ন ধরনের ইরিগেশন করে তারা জিয়ে রাখতে চায় এইসব ব্যাপারগুলো, তারা নির্বাচনে প্যানিক সৃষ্টি করতে চায়। কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে 8 মে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান 21 পদকপ্রাপ্ত জ্ঞান তাপস সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, মানবতার প্রতি সম্মান ও মানুষকে ভালোবাসলে অন্যের কাছেও সম্মান ও ভালোবাসা পাওয়া যায়। জীবনে বড় হতে হলে এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। দুপুরে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জীবনের সফলতা অর্জনের উপায় ও শিকড় থেকে শিখরে পৌঁছে যাওয়ার কলা কৌশল নিয়ে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি বলেন, সকল ধর্মে অনেক ভালো অনুশাসন রয়েছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সৎকর্ম পদ্ধতি অনুসরণ করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদ পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল আউয়াল সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। ধর্মের অপব্যাখ্যা করে কিছু তরুণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছে, তাই অনলাইনে উগ্রবাদ ও গুজবের হাত থেকে নতুন প্রজন্ম ও দেশকে বাঁচাতে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশের আলেম সমাজ। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের আলোচনায় এই আহ্বান জানান বক্তারা। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়। এ সময় সরকারি কলেজে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি জানান তারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় আরও 2 ধাপ পিছিয়েছে। 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর 2024 সালের এই সূচকে 27.64 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান 165তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 163তম। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তার উপর ভিত্তি করে সংস্থাটি এই সূচক প্রকাশ করে। সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান ছাড়া বাকি সব দেশের অবস্থা বাংলাদেশের চেয়ে ভালো। সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে নেপাল, তাদের অবস্থান 74তম। এরপরে যথাক্রমে মালদ্বীপ 106তম, ভুটান 147, শ্রীলঙ্কা 150, পাকিস্তান 152 এবং ভারত 159তম। আর আফগানিস্তানের অবস্থান 178তম। রাজনীতি, অর্থনীতি, আইন সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এসব বিষয়ের উপর ভিত্তি করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়। সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। শীর্ষ দেশের বাকি দেশগুলো হল ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, স্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছানি অপারেশন ক্যাম্প কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ময়মনসিংহের গফরগাঁওয়ে সারাদিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। গফরগাঁও হাতিখোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশো রোগী চক্ষুসেবা গ্রহণ করেন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফশিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। অনুষ্ঠানে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি একটা কথা বলি, এখানে গরিব মানুষের জন্য বিশেষ করে দুটা সেবা আমরা দেই, বিশেষ সেবা যেটা আদ্দিন দেয়। একটা দেয় এই চক্ষু সেবা, আর একটা ডেলিভারি সেবা। এটা আদ্দিন খুব প্রসিদ্ধ।
তো আমি এমপি মহোদয়কে বলবো গরিব মানুষের জন্য আপনি চিঠি লিখে দেবেন, আপনার চিঠি যথেষ্ট তাদেরকে ফ্রি করে দেওয়ার জন্য, অথবা কোনো ডিসকাউন্ট সেবা লাগবে অথবা স্পেশাল সেবা লাগবে, আপনি চিঠি লিখে দেবেন। গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকনের ব্যবস্থাপনায় স্থানীয় অপারেশন ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রায় 6 মাস পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্য নিশ্চিত করেছে। একই সাথে বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি। ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে চলমান লোকসভা নির্বাচনের কারণে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি। গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ 2024 সালের 31 মার্চ পর্যন্ত হলেও পরে তা আরও বাড়ানো হয়। আন্তর্জাতিক চাহিদার সাথে তাল মিলিয়ে দেশের অন্যতম রফতানি খাত ট্যানারি শিল্পের বিকাশে শ্রমিকদের মানসম্মত মজুরি নির্ধারণের তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সিপিডি কার্যালয়ে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বাস্তবায়ন চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় ট্যানারি শ্রমিকদের মজুরি নির্ধারণে সিপিডির গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, জীবন মান, ঝুঁকি, মূল্যস্ফীতি সহ 12টি সূচক বিবেচনা করে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করা হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় মালিক পক্ষ এই মজুরিকে বাস্তবায়ন অযোগ্য বললেও শ্রমিক নেতারা 25,000 টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। আগামী দিনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো যৌথভাবে মিলে মালিক শ্রমিক যৌথভাবে মিলে যাতে কারখানার কর্মপরিবেশে শ্রমিকদের মজুরি, শ্রমিকদের চাহিদা এবং একই সাথে কারখানার যে প্রতিযোগিতা সক্ষমতা বা তাদের যে মুনাফা, সেই মুনাফার বিষয়গুলো যাতে ইনশিওরড হয়, তো সেই জন্যই আমাদের এই কাজটি। এবারে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 জিতলেও মাঝের ওভারগুলোতে আরও উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। রোববারের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, বিশ্বকাপে তার জায়গা পাওয়াটা সহজ হবে না। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। লিটন দাস আরও একবার ব্যর্থ হলেন। এক সময়ের ক্লাসিক ব্যাটসম্যানের তকমা পাওয়া এই ক্রিকেটার গেল 13 ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র 2টি। টি-20তে তার সবশেষ 50 8 ইনিংস আগে 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। লিটনের এই ফর্মহীনতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর দীর্ঘ 18 মাস পরে দলে ফেরা সাইফুদ্দিন বিশ্বকাপে নিজেদের জায়গা পাবার দাবিটা জানিয়ে রাখলেন। যদিও এই অলরাউন্ডার মনে করেন ফিজ ফিরে আসলে একাদশে সুযোগ পাওয়াটা চ্যালেঞ্জ হবে তার জন্য। ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই, ফিজ আসবে, তো সেক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কি হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানেন। যদিও ফিজ নামার আগে এখনো অন্তত 2 ম্যাচ হাতে পাচ্ছেন তিনি, তাই নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার। ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার করার সুযোগ নেই, কারণ প্রথম 6 ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক বোলিং হোক, জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায়। রবিবার সন্ধ্যা 6টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজি বাজার। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ভর্তুকি প্রত্যাহার করায় বাড়ল ট্রেনের ভাড়া। গণপরিবহনে চাপ বাড়াবে মত বিশ্লেষকদের। এবং চলতি মাসে 13টি বজ্রঝড়ের আশঙ্কা, জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহে কমতে পারে তাপ প্রবাহ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।